সেই মেয়ে মানুষ এবারে হইল না। আমি নিজে মুখে বলে পাঠালো, তাও সে না। ওই মানে আমার ঘটনাটার পর থেকে মাঝে মাঝে শরীরটা কিরকম বিগড়ে যায়। তুই থাম দেখিনি, ওকে কিছু বললেই একবার অজুহাত দিয়ে হাজির। কত করে বললো, দেখো সে যে বউ সাবিত্রী বেতখানা নিয়েছে, তুমিও নাও, ভালো হবে। ছেলে পুলিশের সংসার করো, তাদের কল্যাণ হবে, স্বামীর কল্যাণ হবে। এক করে আমাকে দু কথা শুনিয়ে দিলে। হ্যাঁ, শোনাবে না। স্বামীর কল্যাণ ভারী বয়ে গেল। বয়সে যদি ধাম্মে কম্মে মতি না হয়, তাহলে আর কবে হবে শুনি? বয়সের কথা বলতে যাও কেন? জানো তো থাকি এরোটা কাল একরকম হয়ে গেল। না কারোর কথা ভাবলে, না কারোর কথা শুনলে। তোর মতো ভারাক্রান্ত স্বামী হলে কোন বউ বাগে থাকবে শুনি? কোথায় ছেলে পুলেদের বিয়ে দেবী, তাতেও গরিমাসি করছিস কি না? তোর বউয়ের আবদার, এখন তাদের বিয়ে দেওয়া হবে না। তাদের চুল দাড়ি গোপ সব পাকলে একেবারে সরাসরি ছাদনাতলা নিয়ে আসা হবে। আরে পারুর যে 12 গিয়ে 13 পড়লো, সে খেয়াল আছে? কোথায় বিয়ে হবে, ছেলে পুলে নিয়ে সংসার করবে, তা নয় একবার কাষ্ঠ জীবন। তাদের কথা বলছো, তারাও সব হয়েছে এক একটা এমন তেরিয়া হয়ে কথা বলে যেন মনে হয় দুটো থাপ্পড় মারি। থাপ্পড় মেরে কি হবে? থাপ্পড় মেরে কি হবে? যে বয়সে যা, তা না হলে এরকমই হবে। মেধা দিয়ে দেখবি মতি গতি ফিরবি। আগে পারুটার ব্যবস্থা কর, নইলে মায়ের সঙ্গে থেকে থেকে না তার সব বদগুণগুলো পাবে। হ্যাঁ, তখন দেখবি একদিন শ্বশুর বাড়ি থেকে মেয়েকে বাপের বাড়িতে পাঠিয়ে দিবি। সে আর বলতে। তুই যখন বুঝিস, তাহলে মেয়েটাকে ঘরে বসে আর দিন করছিস কেন? বলছি তো। বললে হবে না, করে ফেলতে হবে। শোন, গেল হপ্তাহে পুঁটি শাওরি এসেছিল, একটা ভালো সম্বন্ধের সন্ধান দিয়েছে। সম্পর্কে ননদের ভাগনা। ছেলেটি খুব ভালো, লেখাপড়া জানে, চাকরি বাকরি করে, পড়াশুনো আছে, কম বয়স। তুমি কথা পারো? আমি কি তোর অপেক্ষায় বসে আছি নাকি? আমি কথা বলেছি, তুই গিয়ে কথা বল। তুই মেয়ের বাপ, বলবস্ত্র হয়ে তাদের সামনে গিয়ে দাঁড়া। ভালোই ভালোই মেয়েটাকে বার কর, নইলে তুই কানো কানো বেয়ে দিতে পারবি তখন। না 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 না, অনেক হয়েছে, অনেক হয়েছে। তুমি পারুর সম্বন্ধ দেখো, সামনের মাসের মধ্যে যদি পারুর বিয়ে না দিয়েছি তবে তুমি পেও। মুখে যত তোর হম্বিত আগে করে দেখা, তারপরে বুঝবি। কথা আছে না, 7খানা সতীন করে 1খানা মেয়ে হয়। তোর তো 3খানা মেয়ে, আর ওপর তার আবার তোর কপালে যে কি দুঃখ আছে না, আমি ভেবে পাইনি। নতুন করে কি আর হবে? স্ত্রীলোকের যাহা কিছু অনধিকার, তাহার অধিকার অর্জন করিতে হইবে স্ত্রী জাতিকেও। কিন্তু তার জন্য প্রয়োজন ধৈর্যের, ইহাই সার কথা। এই কথাটি বুঝিতে আমার সমগ্র জীবনটি লাগিয়াছে, আর এই কথাই মনে হইয়াছে এ কথা বলিয়া যাওয়া প্রয়োজন। কিন্তু কে কান দিবে? তোমাকে বলিবার ইচ্ছা হইয়াছে, সংকোচে কুণ্ঠায় নীরব থাকিয়াছে। তাছাড়া এই ভয়ও ছিল, হয়তো আমার পত্র তোমার সাংসারিক জীবনে অশান্তি সৃষ্টি করবে। তাই ইহা আমার মৃত্যুর পর তোমার হাতে পৌঁছাইবার নির্দেশ দিয়াছি। হয়তো তখন তোমার সংসার ত্যাগিনী মাকে তোমার স্বামীর সংসার একটু সদয় চিত্তে বিচার করিবে। হয়তো ভাবিবে উহাকে দিয়া আর কি ক্ষতির সম্ভাবনা। মা তোমার মনের কথা না জানিও সুবর্ণ সংসার সুখের করতে পারোনি। কেবল নিজেকে বঞ্চিত করেছো আর আমাকে। তোমার না আসা চিঠিও স্বস্তি দেয়নি এই সংসার। দরজা খোলা
ওই মাঝরাত্রিরে বার দিয়ে দাঁড়ানোর জন্য কি বারান্দাখানা করা হয়েছে? মাঝরাত্রিরে কি দেখা হচ্ছে বারান্দা থেকে? শুয়ে পড়ো। বুকু ঠিক করে বস। কাল স্কুল থেকে ফিরে পড়তে বসিসনি কেন? ফিরে পড়তে বসিসনি কেন? আমার মেয়ের যে অসুখ করেছিল। কি? সুবর্ণ, তোমাকে এত কথা লিখিতেছি কারণ আমার অনুমান তুমি এখন একটি বয়স্কা গৃহিণী। কিন্তু সুবর্ণ, তোকে যখন আমি দেখিতে চেষ্টা করি তখন একটি ক্ষুদ্র বালিকা ভিন্ন আর কিছুই দেখিতে পাই না। কখনো পরনে ঘাগরা ওড়াইয়া সারা বাড়ি ছুটিয়া বেড়াইতেছে, কখনো স্কুলের পোশাকে চুলে বেনি বাঁধিয়া কাঁধে ব্যাগ লইয়া স্কুল পথযাত্রিনী বালিকা। এই মূর্তিই আমার সুবর্ণ। সেই যে তোকে তোর স্কুলে পাঠাইয়া দরজায় দাঁড়াইয়া থাকিতাম, সেই মূর্তি মনের মধ্যে আঁকা আছে। সে তো আমারও মা। কি বলছো? কিছু না, তুই আজকাল খুব বাজে হচ্ছিস, কথা শুনিস না। সত্য কথা বলি, তোমার সেই মূর্তি ছাড়া আর কোনো মূর্তি আমার দেখিতে ইচ্ছা ছিল না। কি হলো? বকুল দাঁড়া, আন করে দিই। তোমাকে লইয়া আমার অনেক আশা ছিল, অনেক সাধ স্বপ্ন ছিল, কিন্তু সব আশাই চূর্ণ হইয়া গিয়াছিল। তবু ওই মূর্তিটা আর চূর্ণ করিতে ইচ্ছা হয় নাই। তুমি হয়তো ভাবিতেছ এসব কথা এখন আর লিখিবার অর্থ কি। হয়তো কিছুই অর্থ নাই, তবু মানুষের সব থেকে বড় আকাঙ্ক্ষা বুঝি কেউ তাহাকে যথার্থ করিয়া বুঝুক। নিচে যা, আমি আসছি। মা, তোমার শরীরটা ভালো নেই কেন? কেমন যেন লাগছে তোমাকে। সে তো তোর আমাকে সবসময় অমন লাগে। আমি ঠিক জানি তোমার কিছু হয়েছে। কি হয়েছে? তোমার মন খারাপ। আমাকে কেহ বুঝিল না, এর বড় আক্ষেপ কোথায়? আর কিছু নাই। মেয়ে মানুষের কোনো বাইরের কর্মজীবন নাই, তাই তাহার একান্ত ইচ্ছা হয় তাহার সন্তান যেন তাহাকে বুঝে। যেন তার জন্য একটু শ্রদ্ধা রাখে, একটু মমতার নিঃশ্বাস ফেলে। সেটুকুই তার জীবনের যথার্থ সার্থকতা। হয়তো মৃত্যুর পরেও এই ইচ্ছা মরে না, তাই এই পত্র। ও হ্যাঁ, বলতে ভুলে গিয়েছিলাম, সেদিনকে বাড়ি গিয়েছিলাম, মা বললো যে
পুটি শ্বশুর বাড়ি থেকে পারুর একখানা সম্বন্ধ এসেছে। পাত্র খুব সুপাত্র, বনিদি বাড়ি, রোজগার পাতিও খুব ভালো, আর ছেলে দেখতে শুনতেও বেশ। তো আমি বললাম যে দেখো, যদি চিকুচি কুচি সব মিলে গিয়ে থাকে আর মায়ের যদি পছন্দ হয়ে যায় তাহলে ওদেরকে বলতে মেয়ে এসে দেখে যাক, এক প্রকার পাকা কথা দিয়ে দিতে, তাহলে যদি খাবো নেই তাহলে বিয়েটা দিয়ে দিতে। পারুর এখন বিয়ে হবে না। আমি জানতাম তুমি এই ব্যাগটা খানাই দেবে। এক গো, এটা গো নয়, এখন ওর বিয়ে হবার নয়। কেন হবার? হ্যাঁ, এই বয়সে কেপি, চাপা, টগর, ফুটি এদের বিয়ে হয়ে যায়নি? অন্যায় হয়েছে, সব কটা অন্যায় হয়েছে। অন্যায় হয়েছে? কিসের অন্যায় হয়েছে? বিয়ে করে শ্বশুর ঘর করছে, তাতে সবার অন্যায় হয়েছে? সে তুমিও জানো, আমিও জানি। আর 2 বছর পর ওর বিয়ে হবে। কেন? 1 বছর পরে কি হবে? হাতি ঘোড়া হবে? 7টা হাত গজাবে? হ্যাঁ, কি হবে? ও বিয়ের উপযুক্ত হবে। তাই 2 বছর কি খাবে? দাদামশাই, তাই যদি তার বাপ ভাইদের চিন্তা হয়ে থাকে তবে শুনে রাখো, ওর মা নিজের গয়না বিক্রি করে হলে ওকে খাওয়াবে, নিজে একবেলা খেয়ে হলে ওকে খাওয়াবে, তবে হবে তো সুরা। গরমে যাবো, একটা কথায় পরিষ্কার করে বলে দিচ্ছি, পারুর বিয়ে হবে। এবার আর এই কথা নজ্জর হবে না। মেয়ে ছেলের বুদ্ধি, গয়না বেচে খাও, খুঁজি করেছে সংসারে, বেচে খাও। তোর ছোড়দা সরল মোগল সরাইতে কাজ করে, আমার এখানে আসে মাঝে মাঝে, আমার স্কুলটাও দেখাশোনা করে। তুই জানিস তো এখানে এসে আমি একটা মেয়েদের স্কুল শুরু করেছিলাম। জানি, ছোড়দা করেছিল। তুমি পড়াতে সেখানে, আর কি পড়াবে? তুমি অন্য সব মেয়েদের পড়াতে। প্রথম বাড়ি বাড়ি ঘুরে ছাত্রী জোগাড় করতে হতো। সেখানে পণ্ডিতেরা তোমায় গুন্ডা দিয়ে মেরেছিল, তুই জানিস সে কথা? শ্রদ্ধা করেছিল। অমনটা হয়, যে কোনো কাজ শুরু করতে গেলে প্রথম বাধা তো আসে, তারপর ধীরে ধীরে অবস্থার পরিবর্তন হয়। বাবা মারা স্বেচ্ছায় এগিয়ে আসতে থাকলেন, হয়তোবা বুঝলেন মেয়েদেরও শিক্ষার প্রয়োজন আছে। এভাবেই হয়তো কালের চেহারার পরিবর্তন হয়। মানুষের বুদ্ধি বা শুভ বুদ্ধি যা করে উঠতে সফল হয় না, প্রয়োজন আর ঘটনা প্রবাহই তাকে সফল করে, সম্ভব করে। তবে সে প্রয়োজনের তাগিদ বুঝি সব জায়গায় সমান নয়, হয়তো হয় না। আর সেই জন্যই তো ধৈর্যের প্রয়োজন। কেবলমাত্র পুঁথিপত্রে কাব্যগান নয়, ভবিষ্যতে জগতের সর্ব পুরুষ মানুষকে কথা স্বীকার করতেই হবে।
মানুষও মানুষ। বিধাতা তাদেরও সেই মানুষের অধিকার ও কর্মদক্ষতা দিয়েই পৃথিবীতে পাঠিয়েছেন। এক পক্ষের সুবিধে সম্পাদনের জন্য তাদের সৃষ্টি নয়, মহাকালী পুরুষ জাতিকে এই শিক্ষা দেবে। স্ত্রীলোকেরা তো আজও অজ্ঞতার অহংকার আর মিথ্যে স্বর্গের মোহে তমসাচ্ছন্ন। তারা যেন বিচার বুদ্ধির ধার ধারতেই চায় না। ভাবি, হঠাৎ যেদিন তাদের চোখ ফুটবে, যেদিন বুঝতে শিখবে এই স্বর্গের স্বরূপ কি, সেই দিন কি হবে? বোধ করি সেদিনের পথ নির্ণয় আরো শতগুণ কঠিন। তবু এখানে বহু তীর্থবাসিনী এবং নানান অবস্থার স্ত্রীলোকদের সংস্পর্শে এসে আর নিজের জীবন পর্যালোচনা করে এই মনে হয়েছে, যদি সংসারের মধ্যে থেকেই জীবনের সর্ববিধ উৎকর্ষ সাধন করে পূর্ণতা অর্জন সম্ভব হয়, তবে তাই প্রকৃত পূর্ণতা। কিন্তু এমন সম্ভব আর কজনের পক্ষে সম্ভব? প্রতিকূল সংসার আঘাত হেনে সেই পূর্ণতার শক্তিকেই খর্ব করতে বদ্ধপরিকর। মেয়ে মানুষ মমতার বন্ধনে বন্দী, মায়ের বাড়া নিরুপায় প্রাণী আর নেই। এই তথ্য বুঝে ফেলেই না পুরুষের গড়া সমাজ এত সুবিধে নেয়, এত অত্যাচার করতে সাহস পায়। তবে বিশ্বাস নেই এদিনের অবসান হবে। দেশের পরাধীনতা দূর হবে, স্ত্রী জাতিরও পরাধীনতা দূর হবে। শুধু আশা করতে ইচ্ছে হয় ভবিষ্যৎকালে সেই আলোকোজ্জ্বল দিনের মেয়েরা আজকের এই অন্ধকার দিনের মেয়েদের কথা চিন্তা করে একটা দীর্ঘশ্বাস ফেলছে। আজকের দিনের মেয়েদের অবস্থার কথা চিন্তা করে এক বিন্দু অশ্রু বিসর্জন করছে। আজ যারা যুদ্ধ করতে করতে প্রাণপাত করল, তাদের দিকে একটু সশ্রদ্ধ দৃষ্টিপাত করছে। মা সুবর্ণ, এসব কথা না লিখিয়া যদি লিখিতাম, সুবর্ণ, এ যাবৎকাল প্রতিনিয়ত আমি তোমার জন্য কাঁদিয়াছি। হয়তো তুমি আমার হৃদয়টা শীঘ্র বুঝিতে। কিন্তু সুবর্ণ, আমি তো শুধু আমার সুবর্ণের জন্য কাঁদি নাই, দেশের সহস্র সহস্র সুবর্ণলতার জন্য কাঁদিয়াছি। তাই এইসব কথা। আমার দৃঢ় বিশ্বাস তুমিও এই সকল কথা ভাবো। তুমিও কেবলমাত্র নিজের কথাই নয়, আরো শত সহস্র মেয়ের কথা চিন্তা করো। অধিকার কি লিখিব, আমার শতকোটি আশীর্বাদ গ্রহণ করো। তোমার পরিজনবর্গকেও জানাইও। আর যদি সম্ভব হয়, তোমার এই চিরনিষ্ঠুর মাকে অন্তত তার মৃত্যুর পরও ক্ষমা করিও।